ওপার বাংলার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তার প্রচুর দিকে মিল রয়েছে। এই যেমন ধরুন, আপনারা মনে করতে পারেন যে ওপার বাংলায় এখন জয় শ্রীরাম ধ্বনি, এই ধ্বনি দেওয়া অপরাধ এবং জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে সন্ত্রাসবাদী হিসেবে সে দেশে দেখা হয়। ঠিক যদি আপনারা খেয়াল করে দেখেন, আমাদের এই রাজ্যেও জয় শ্রীরাম যদি কেউ ধ্বনি দেয়, তাও আবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আশপাশে, তাহলে সেই ব্যক্তির কি পরিণতি হতে পারে আপনারা ভালো মতোই জানেন। অন্যদিকে একটি পর্বে আপনাদের সামনে বলেছিলাম যে ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এই ধরনের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়ে গিয়েছে ভারতবর্ষের, যা চিরকালীন গর্ব আমাদের জন্য, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করেই এবারের লোকসভা নির্বাচনের আগে এই তিনটি সংগঠন এবং তাদের কাউকে কাউকে একেবারেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন এবং তারা নাকি রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপিকে সাহায্য করছেন বলে যা নয় তাই তাদের নামে বলে গেলেন। ঠিক তেমনি ওপার বাংলাতেও যদি খেয়াল করে দেখেন, ওপার বাংলার লোকজনও বলতে শুরু করে দিয়েছে যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কেন না, ইসকন নাকি জঙ্গি সংগঠন। এটা আপনি শুধুমাত্র বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, এই দুটো জায়গা ছাড়া ইসকনে নিয়ে আর কোনো কুরুচিকর মন্তব্য আপনি আর কোনো দেশে, এমনকি ভারতবর্ষের কোনো রাজ্যে শুনতে পারবেন না। সেই কারণেই বললাম যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের একটা বিরাট মিল রয়েছে এবং মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার আগেই নরেন্দ্র মোদীর যেমন সমালোচনা করেছিলেন, ঠিক তেমনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বা তাদের পদ্ধতিগত পরিচালনার দিক থেকে অনেক প্রশংসা করেছিলেন কিন্তু এই ইউনূস সরকার। যদিও দুটি দেশের মধ্যে বাংলা ভাষাতেই শুধু মিল রয়েছে, বাকি প্রচুর অমিল রয়েছে। যেমন অর্থনৈতিক অবস্থা, সাধারণ মানুষের অ্যাভারেজ শিক্ষাগত যোগ্যতা, ধর্মীয় উগ্রপন্থা, এই সমস্ত দিক বিচার করলে ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো অংশে মিল পাওয়া যায় না। সেখানে একটি রাজ্য আর একটি দেশের যারা প্রশাসনিক প্রধান, তাদের মানসিকতা কার্যত একই হয়ে গিয়েছে। আর এটাই হচ্ছে সবথেকে বেশি অস্বস্তির কারণ দুই দেশের জন্য। এছাড়াও একাধিক ক্ষেত্রে মিল রয়েছে। বাংলাদেশে যেমন মূর্তি ভাঙার একটা রীতি রয়েছে, সে যে পুজোই হোক, হিন্দুদের আরাধ্য যে কোনো পুজোতেই সেখানে একটা মূর্তি ভাঙার একটা বেশ সুন্দর একটা রেওয়াজ রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও সেই সুন্দর রেওয়াজটা আস্তে আস্তে বেশ একেবারে জমকালো হয়ে গড়ে উঠছে। সিপিএম এর জামানায় এই অভিযোগ আমরা তেমনটা শুনিনি, কিন্তু সত্যি বলতে কি মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে এই সুন্দর অভ্যাসটা ওপার বাংলার মতো করে আমাদের এই রাজ্যেও গড়ে উঠেছে। এই অবস্থায় আপনাদের আমি আজকে যেটা দেখানোর জন্য আজকে এলাম, যে ওপার বাংলার যিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস, তিনি তার প্রশাসনের 100 দিন পূর্ণ হওয়ার পর মন্তব্য করেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নাকি অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে আমাদের এই দেশে। একেবারে হিপোক্রেট একটা সরকার, যেমন হিপোক্রেট একটা সরকার আমাদের এই রাজ্যে চলছে, ঠিক অনুকরণীয় একটা হিপোক্রেট সরকার বাংলাদেশেও চলছে। সমস্ত সোশ্যাল মিডিয়ার পেজে যে সমস্ত নৃশংস ঘটনাগুলো ঘুরে বেড়াচ্ছে, সেগুলো যদি কেউ একবার দেখেন, তাহলে এই বক্তব্য আর করতে পারবেন না যে হিন্দুদের ওপর অত্যাচারকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। এবং সেটা এতটাই মর্মস্পর্শী যে সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে পর্যন্ত আমি নিয়ে আসতে পারি না। এহেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, যিনি নাকি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, দেখুন, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা তো এক্সপেক্টেড যে ছোট একটা ঘটনাতেও তিনি বিচলিত হবেন, তার কারণ তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের মধ্যে একেবারে সব থেকে সেরা সম্মানের পুরস্কার, তাও আবার শান্তিতে। এহেন ব্যক্তি হিন্দুদের ওপর অকথ্য এই অত্যাচারের পরও বলছে নাকি যে অতিরঞ্জিত করে দেখা হচ্ছে এবং তার নোবেল পুরস্কারটা এখনো পর্যন্ত কেন কেড়ে নেওয়া হচ্ছে না, এই প্রশ্নটা কি উঠবে না? দায়িত্ব গ্রহণ করি, বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন, কিন্তু এটা নিয়ে যেসব প্রচারণা হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত। অল্প যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক, কিন্তু এইসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছে। আপনাদের সবার সহযোগিতায় আমরা দৃঢ়ভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছি। আমাদের দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায়
দেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে প্রায় 32,000 পূজা মণ্ডপে। দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যা উৎসবের আমেজকে অনেক গুণ বাড়িয়ে দেয়। দুর্গাপূজাকে ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিই, যার ফলে দেশের হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে। আমরা দায়িত্বে আসার পর যে অল্প কিছু ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হয়েছেন, আমরা তার প্রতিটি ঘটনার তদন্ত করেছি। শুনলেন বন্ধুরা, তিনি ভারতের উদ্বেগের উত্তর দিতে গিয়ে বলছেন যে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বটে, তবে সেটা নিয়ে বেশি মাতামাতি করা হচ্ছে এবং তার দাবি তাদের সরকার দুর্গাপুজোতে দারুণ আয়োজন করেছিলেন। 32,000 দুর্গাপুজো হয়েছিল এবং সেখানে তারা প্রচুর নিরাপত্তা বলয় তৈরি করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই 32,000 দুর্গাপুজোতে কত হাজার দুর্গাপুজো বা দুর্গা মণ্ডপগুলোতে আক্রমণ শানানো হয়েছিল তার পরিসংখ্যান তুলে ধরলেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এইটাই হচ্ছে তার হিপোক্রেসির নমুনা। এবং আপনাদের দেখিয়েছি যে বাংলাদেশে ইসকনের মতো প্রতিষ্ঠানকে যখন জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করছে তাদেরই দেশের বিভিন্ন সংগঠনের তরফ থেকে, তখন তা নিয়েও কোনো প্রসঙ্গে রা কাটছেন না এই মোহাম্মদ ইউনূস। যাই হোক, আপনাদের এবার যে বক্তব্যটা শোনাবো মোহাম্মদ ইউনূসের সরকার কতটা হিপোক্র্যাট সরকার সেটা প্রমাণ করার জন্য, যে বাংলাদেশের একটা ধর্মীয় যাজক বা কোনো নেতা হতে পারেন, আমি পরিচয় জানি না, সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি সেই ভিডিওটি। সেই ভিডিওটিতে বলছে যে তারা নাকি ভারতের বিরুদ্ধে আক্রমণ করবেন, হাতে যা পাবেন তা নিয়ে গিয়ে ভারতের ওপর আক্রমণ করবেন, নরেন্দ্র মোদীকে নাকি তারা ছেড়ে কথা বলবেন না। যে দেশে একেবারে ওপেনলি এই ধরনের কথা বলা হয় সেই দেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে তাদের দেশে নাকি কোনো রকমের হিন্দুদের ওপর তেমন কিছু অত্যাচার হয়নি, সেগুলো অতিরঞ্জিত। অথচ তাদের দেশের কিছু কিছু লোক কি বক্তব্য বলছেন ইউনূসের কানে না পৌঁছালেও সেটা আপনাদের কানে আমি পৌঁছে দিচ্ছি। শুনুন এই বক্তব্যটা। তুমি অপেক্ষা করো, ভারত তো আমরা দখল করবো। ও যুবক, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও, ভারত আক্রমণ করতে হবে। আমাদের যে মসজিদ থেকে মন্দির বানাচ্ছে ওই মন্দিরটা ভেঙে আমরা আবারও মসজিদ বানাবো। দুই গায়ে দুটো মুখ দেখতে শুনলেন বন্ধুরা, ভাবতে পারেন যাদের নাকি কোনো অংশেই কোনো জোর নেই, সোজা হয়ে দাঁড়ানোর যাদের ক্ষমতা নেই, তারা বলছে ভারতের বিরুদ্ধে যা পারবে তা নিয়ে একেবারেই যুদ্ধ শুরু করে দেবে। জানি না হাতাখুন্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করেই আবার তারা ভারতের সঙ্গে যুদ্ধ করতে চলে আসবে কিনা, ভারতের ওই পরমাণু বোমের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হাতাখুন্তি নিয়ে আবার না চলে আসেন তারা। যাই হোক, দেখতে পাবো আমরা যে কতটা তারা বীর পুঙ্গব, ভারতের সঙ্গে কি কি অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করতে আসেন সেটাও আমরা দেখতে পারবো। তবে হ্যাঁ, আমাদের দেশ তো এত মূর্খের দেশ নয় যে এদের প্রশ্নের উত্তরে কথা বলে অহেতুক সময় নষ্ট করার কেউই চেষ্টা করেন না। কিন্তু আমাদের জানাটা দরকার রয়েছে এই মোহাম্মদ ইউনূসের সরকার কতটা হিপোক্র্যাট সরকার, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একেবারেই পড়শি একটা রাজ্য ওপার বাংলায় হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার নিয়ে একটা শব্দ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। অথচ দেখবেন এ হয়তো রামনবমীর অনুষ্ঠান আসতে চলেছে, সেখান থেকে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই কি না কি বলে বসবেন, যে হিংসা ছড়াবে এরা, কেউ আবার ঢিল মারবে, কত কি বলে বসবেন একটা পক্ষকে। এই হচ্ছে হিপোক্র্যাটের সরকার, দুই দেশেই চলছে, আমাদের এই রাজ্যে আর ওপার বাংলার ওই দেশে। যাই হোক, তবে ইউনূস সরকার কিন্তু যতই তারা অন্তর্বর্তীকালীন সরকার হোক না কেন, যতই এই মুহূর্তে আওয়ামী লীগ তার নেত্রী শেখ হাসিনাকে ঘর ছাড়া দেশ ছাড়া করে তারা রাখুক না কেন, তবুও কিন্তু আওয়ামী লীগের ভূত কিছুতেই ইউনূসের মাথা থেকে যাচ্ছে না। এবং সেই কারণেই কি কি তারা সিদ্ধান্ত নিচ্ছেন আপনাদের আমি জানাতে চাইবো। ইউনূস সরকার ইতিমধ্যেই আপনারা জানেন, আমি বলেছিলাম, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয়ে রেড অ্যালার্ট নোটিশ জারি করেছে। যদিও ভারত পাত্তা দেয়নি এবং ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা ইন্টারপোলের সাহায্যে রেড অ্যালার্ট জারি করেছে বলেই যে শেখ হাসিনাকে বাংলাদেশের ভয়েই তাদের ফিরিয়ে দিতে হবে, এমনটা ভারত আদেও পাত্তা দিচ্ছে না, সেটা আপনাদের আগেই বলেছিলাম।
বরঞ্চ ভারত বলেছে যে আপনারা অর্থনীতিতে এই যে গভীর অন্ধকারে ডুবে যাচ্ছেন তা থেকে কিভাবে বেঁচে আসা যায় সেই দিকে বরঞ্চ মনোনিবেশ করুন। দরকার পড়লে আমাদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে নিজেদের দেশবাসীকে বাঁচানোর চেষ্টা করুন। যাই হোক, এহেন ইউনিশ সরকার আরও একটা সিদ্ধান্ত নিয়েছেন। তারা এতদিন পর্যন্ত ইন্টারপোলের দ্বারস্থ হয়েছিল, কিন্তু ভারতের সঙ্গে যে প্রত্যর্পণের চুক্তি রয়েছে তা নিয়ে ভারতের কাছে এখনো পর্যন্ত আবেদন জানায়নি মোহাম্মদ ইউনূসের সরকার। তবে তারা এবার সিদ্ধান্ত নিতে চলেছে যে হাসিনাকে ফেরত নেওয়ার জন্য তার 15 বছরের যা কুকর্ম রয়েছে সেগুলো বিচার করার জন্য তারা এবার ভারতের কাছেও দ্বারস্থ হতে চলেছে বলে অন্তত সেখানকার সংবাদপত্ররা বলছে। দেখুন, 15 বছরে হাসিনা যা যা কুকীর্তি করেছে এই কয়েক মাসের মধ্যে ইউনূস সরকার সেটাকে কার্যত ছাপিয়ে যাবার উপক্রমে পৌঁছে গিয়েছে। তার কারণ হাসিনা যখন ছিলেন তখন সংখ্যালঘুদের অনেকটাই স্বাধীনতা ছিল, আর আজকে এই মাত্র 4-5 মাসে মোহাম্মদ ইউনূস যে জায়গায় নিয়ে গিয়েছেন সেখানকার দেশবাসীর অবস্থা, একদিকে মৌলবাদীদের যেমন ধোঁয়া দিয়েছেন, ঠিক অন্যদিকে আবার সেখানকার সংখ্যালঘুদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। এহেন প্রধানমন্ত্রী তিনি নাকি বিচার করবেন 15 বছরের হাসিনার কুকর্মর ফল। যাই হোক, ধর্মের কল বাতাসে নড়ে। হাসিনাও যেমন তার বিচার পাচ্ছেন, মোহাম্মদ ইউনূসও একদিন তার বিচার পাবেন। এবং শুধু তাই নয়, আপনাদের আরো যে তথ্যগুলো আমি দিতে চাইব, দেখতে পাচ্ছেন পাকিস্তানের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়েছেন ইউনূস। চট্টগ্রাম করাচি সরাসরি জাহাজ চলাচল শুরু। ভাবতে পারেন যে একটা দেশ নতুন করে যখন বাঁচার চেষ্টা করছে তখন ধরুন পশ্চিমী দেশগুলোর সঙ্গে বাণিজ্য না করে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তারা প্রায়োরিটি দিচ্ছে। পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের বিনিময়ের মাধ্যমে তারা নাকি দেশের অর্থনীতির অগ্রগতি ঘটাবে। এই হচ্ছে মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এবং তাদের বুদ্ধি। এই রকম একটা সরকার আগামী 5-6 বছরের মধ্যে বাংলাদেশকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে সেটা একবার কল্পনা করলেই ভাবতে পারবেন। এবং এর মধ্যে সবথেকে যেটা আশঙ্কার বিষয়, যে পশ্চিমবঙ্গের জন্য, যেহেতু পশ্চিমবঙ্গ বাংলাদেশের একেবারেই পার্শ্ববর্তী একটা জায়গা, সেহেতু বাংলাদেশের আঁচ কিন্তু সর্বাগ্রে আমাদের দেশের মধ্যে পশ্চিমবঙ্গে এসে লাগছে। তাই মোহাম্মদ ইউনূসের এই ব্যর্থ সরকার যেদিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে তার ফল কিন্তু আমাদেরকেও চোকাতে হবে। যদি না আমাদের সরকারে এমন এক ব্যক্তি থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে ততদিন কিন্তু পশ্চিমবঙ্গবাসীকেও মূল্য চোকাতে হবে। আপনারা জানেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা ঘটনা কি হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপশাসনের মুক্তি যদি আমরা করতে পারি তাহলে সে ওপার বাংলায় মোহাম্মদ ইউনূসই থাকুক আর শেখ হাসিনায় থাকুক, সেটা আমাদের বড় কোনো এফেক্ট করবে না। কিন্তু আমাদের রাজ্যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং ওপার বাংলায় যদি প্রধানমন্ত্রীর নাম হয় মোহাম্মদ ইউনূস, তাহলে আশঙ্কার যথেষ্টই কারণ রয়েছে। এবং সর্বশেষ যে তথ্যটা দিয়ে আজকের পর্ব আপনাদের সামনে শেষ করব সেটা হচ্ছে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে ট্রাইব্যুনাল আইন বদলাচ্ছে ইউনূস, নিশানা হাসিনার আওয়ামী লীগ। অর্থাৎ নিজেদের দেশের যে ট্রাইব্যুনাল আইন রয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে, সেই আইন পর্যন্ত বদলানোর চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই আপনারা জানেন কিনা জানি না যে সেখানকার যে ছাত্রলীগ, আওয়ামী লীগের অধীনস্থ যে ছাত্র লীগ রয়েছে, ছাত্রলীগকে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার। যে ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতায় যাদের একটা বিরাট ভূমিকা রয়েছে তাদেরকে ইতিমধ্যে নিষিদ্ধ করে ফেলেছে। এবার যে প্রধান যে দল ছিল শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ, সেটাকে বেআইনি ঘোষণা করার জন্য আইন পর্যন্ত বদলানোর চেষ্টা করছেন এই মোহাম্মদ ইউনূসের সরকার। এতটাই উঠে পড়ে রয়েছেন। শেখ হাসিনা এই মুহূর্তে তাদের দেশে নেই, অথচ নিজের দেশে বসে শেখ হাসিনার ভূত দেখছেন কিন্তু এই মানুষটি। যাই হোক, আপনারা কি বলবেন? অনেক তথ্য আপনাদের এই কারণেই দেওয়ার চেষ্টা করলাম। ওপার বাংলা যদি অশান্ত হয় তাহলে এপার বাংলাতেও তার আঁচ পড়তে যে বাধ্য সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি। বিশেষ করে এপার বাংলার মুখ্যমন্ত্রীর নাম যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়, ততদিন কিন্তু ওপার বাংলার আঁচগুলো এখানে দ্বিগুণ তিনগুণ গতিতে এসে আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তাই এটা অত্যন্ত চিন্তার কারণ। ওপার বাংলায় যতদিন না স্টেবিলিটি হচ্ছে কিংবা এপার বাংলায় যতদিন না সরকার পরিবর্তন হচ্ছে, এই দুটি ক্ষেত্রের একটি যতক্ষণ না হচ্ছে ততদিন পশ্চিমবঙ্গবাসীর আমাদের কারোর নিশ্চিন্তি নেই। তাই সেই কারণেই অত্যন্ত প্রায়োরিটি খবর, আমাদের এই রাজ্যে কোন কাউন্সিলর জমি ভরাট করলো এই সমস্ত খবর শুনে আমরা বোর হয়ে গেছি। কিন্তু যেটা আমার আপনার জানাটা অত্যন্ত প্রয়োজন, যার সঙ্গে আমার আপনার আগামী প্রজন্মের ভবিষ্যৎ জড়িয়ে আছে, সেই খবরটাই আপনাদের সামনে নিয়ে আসলাম।
কেমন লাগলো আপনারা লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।